কমিউনিটি সেন্টারে রাজ সবার সামনে অদরার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা একটানে সরিয়ে ফেলে। অদরার হাত দুটো দেয়ালে চেপে ধরে অদরার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। অদরা রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দুই হাতে নিজের বুকটা ঢেকে ফেললো। কাপা কাপা গলায় বলল, স্যার এমন করছেন কেন? সবাই দেখছে তো এভরিওয়ান সবাই হেডফোন ইউজ করতে ভুলবেন না। রাজ বলল, দেখুক, সবাই চিনে রাখুক তুই আমার রক্ষিতা। কেন তোর আমাকে দিয়ে হয় না? এখানে কি কাস্টমার খুঁজতে আসছিস? আর এই ছেলের সাথে তোরা তো কিসের কথা? ছেলে দেখলেই মুখে লালা পড়ে, তাই না? সবাই অদরা আর রাজের দিকে চেয়ে আসে। রাজ অদরার সাথে কথা বলা ছেলেটাকে ইশারা করে বোঝালো পরে তাকে দেখে নিবে। অদরা বলল, স্যার প্লিজ ছাড়েন না, ব্যথা পাচ্ছি, ছাড়েন না। রাজ তবুও অদরাকে ছাড়ছে না। হাতের নীল রঙা কাচের চুড়িগুলো ভেঙে হাতে ঢুকে যাচ্ছে, কিন্তু রাজের এ দেখে বিন্দু মাত্র কষ্ট লাগছে না। রাজ অদরাকে বাইকে করে একটানে বাসায় নিয়ে আসে। বাসায় এনে অদরাকে বলে, নেক্সট টাইম তোকে যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে তোর পা দুটো ভেঙে হুইল চেয়ারে বসিয়ে দিব। মনে রাখবি সামনের 5 মাস তুই আমার রক্ষিতা, তোকে যা বলবো তাই করতে হবে। অদরা কিছু না বলে রুমে ঢুকেই মায়ের ছবিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। হাত থেকে এখনো রক্ত ঝরছে। রক্তগুলো মুছতে গিয়ে দেখলো চুরি হাতের ভিতরে ঢুকে গেছে। অদরা রক্ত দেখলে এমনিতেই ভয় করে, তার উপর হাতের ভিতরে কাজ ঢুকে আছে। তার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু পারছে না। ছোটবেলায় অদরা তার মাকে হারিয়েছে, একটু বড় হতেই প্রিয় মানুষটাকেও হারিয়েছে। আর ভাগ্যের নির্মম পরিহাস এখন সে রক্ষিতার মতো জীবনযাপন করছে নিজের বোনটাকে বাঁচাতে গিয়ে। আর রাজ সবটা জেনেও অদরার সরলতার সুযোগ নিয়েছে। অদরা সেই বৃষ্টি ভেজা রাতের কথা এখনো মনে পড়ে, যেদিন ডাক্তার বলে তার একমাত্র ছোট বোনটার একটা কিডনি ড্যামেজ, আরেকটা ড্যামেজের পথে। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে। কত জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছে, অনেক চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব করেছে, কেউ চাকরি দেয়নি। রাজ অদরার কাছে সবটা শুনে বলেছিল বোনের চিকিৎসার যা টাকা লাগবে সে দিবে। অদরা রাজের মুখে একথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ ছিল না। যখন রাজ বলল টাকা দিবে একটা শর্তে, অদরা কাপা কাপা গলায় বলল, কি শর্ত? রাজ বলল, শর্তটা এত কঠিন না, তোমাকে 5 মাস আমার সাথে থাকতে হবে, মনে করো স্ত্রীর মতো, কিন্তু বিয়ে ছাড়া। রাজের কথাটা শুনে অদরা রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, জি আপনাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি এতটা খারাপ আগে জানতাম না। আপনার চাকরি আমার লাগবে না। অদরা তার কাগজপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে যায়। রাজ অদরা চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি আসলো। এইদিকে 3 দিন পরেই অদরা রাজের অফিসে গিয়ে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজ সাথে সাথে অদরার মাথা টেনে নিজের ঠোঁট দুটি অদরার ঠোঁটে মিশিয়ে দিল। অদরা বাধা দিতে গিয়েও পারল না। এইদিকে কিছুক্ষণ পর রাজ রুমে এসে দেখে অদরা কান্না করছে। রাজ বলল, এই তুই এখানে কান্না করবি? যা আমার জন্য ডিনার রেডি কর, নয়তো বেল্টের বাড়ি খাবি। অদরা মাথা নিচু করে হ্যাঁচুচক জবাব দেয়। কোনো রকম তাড়াহুড়ো করে রান্না করে টেবিলে খাবার পরিবেশন করে। রাজ খাবার মুখে দেই বলল, এই রক্ষিতা তুই এসব কি রান্না করেছিস? এই বলে অদরার মুখটা ভাতের উপরে চেপে ধরল। অদরা বলল, ভাইয়া ছাড়েন, আমার লাগতেছে, প্লিজ ছেড়ে দেন। রাজ বলল, এই কি রান্না করেছিস? এইসব তো কুকুরেও খায় না। আজকে রাতে তোর খাবার বন্ধ। পার্টিতে নিজের চেহারা দেখাতে যাস, তাই না? 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। অদরা বলল, আমি তো আপনাকে বলেই গিয়েছিলাম আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি, আর ওই ছেলেটা আমার ক্লাসমেট। রাজ বলল, ওই তুই চুপ করবি, তোর নাটক আর শুনতে ইচ্ছা করছে না, আজ রাতে তোর খাওয়া বন্ধ। অদরা আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে শুয়ে পড়ে। এইদিকে কিছুক্ষণ পর দরজায় নক করে রাজ। অদরা দরজা খুলে দিতেই রাজ একটা নীল রঙা শাড়ি অদরার দিকে ছুঁড়ে দিয়ে বলে, এটা পরে নাও, আজ রাতে তোমার সাথে বিয়ে ছাড়া ফুলসজ্জা হবে। রাজের কথা শুনে অদরার বুকটা স্যাঁত করে ওঠে, চোখ থেকে নিজের অজান্তেই অশ্রু গড়িয়ে পড়তে লাগে। রাজ বলল, কি হলো, তুই শাড়ি পরবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি? দেখ, কেউ তোকে এই কয়েক মাসে 10 লক্ষ টাকা দিবে না, এখন তোর ইচ্ছা, চাইলেই চলে যেতে পারিস, না হলে বউ সেজে বসে থাকতে পারিস, আমি একটু পর আসছি। রাজ শাড়িটা অদরাকে দিয়ে বের হয়ে আসলো। রাজ জানে অদরা তার সব সত্য মেনে নিবে,
কারণ তার বোনকে বাঁচাতে হলে এছাড়া আর কোনো রাস্তা নেই। এইদিকে রাজ কিছুক্ষণ পরে রুমে গিয়ে দেখে অধরা শাড়ি পরে খাটে বসে আছে। রাজ রুমের দরজা লাগাতেই অধরার শরীরটা কেমন যেন করে উঠল। রাজ আস্তে আস্তে তার দিকে আসছে, কাছে এসেই অধরার বুকের ওপর থেকে শাড়িটা টান দিয়ে সরিয়ে ফেলল। অধরার ভয়ে হাত পা কাঁপছে, মনে মনে আল্লাহ আল্লাহ করছে। এক হাতে শাড়ির আঁচলটা টান দিয়ে যখনই বুকের উপর জড়িয়ে নিবে এমন সময় রাজ বলল, কি এমন ভয় পাচ্ছিস কেন? আমার আগে কতজনের সাথে এরকম করেছিস? রাজের কথা শুনে অধরার বুকটা ফেটে যাচ্ছে। রাজের মুখে এমন বিশ্রী কথা শুনবে কখনো ভাবতে পারিনি। জীবনে কখনো পদ্মা ছাড়া বাইরে যায়নি সে। বাবা মায়ের কলিজার টুকরা ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রাজের কাছে এসে প্রস্টিটিউট। রাজ যে তার সাথে এমন করবে সে কল্পনাও করতে পারিনি। রাজ বলল, কি হলো, কান্না করছিস কেন? কান্না করে কোনো লাভ নেই। এই বলে রাজ তার ঠোঁট অধরার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। অধরার চোখ জোড়া বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। তবুও নিজেকে সামনে নিয়ে এক হাতে শাড়ি আর এক হাতে রাজকে সরানোর বিচার চেষ্টা করে যাচ্ছে। রাজ হিংস্র পশুর মতো হয়ে গেছে। রাজ যখন অধরার শাড়ির কুচি ধরে টান দিল, অধরার মনে হলো শরীরে কারেন্ট শক করলো। অধরা তখনই বাম হাতে রাজের হাতটা ধরে ফেলে, রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। করুণ স্বরে বলে, স্যার প্লিজ, আমার অনেক ভয় করছে, আজকে না অন্য দিন, আজ ছেড়ে দেন না আমাকে, আমার না অনেক ভয় করছে। অধরা চোখ বেয়ে টপ টপ করে পানি বালিশের উপর গড়িয়ে পড়ছে। রাজের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, মনে হচ্ছে এক সাগর বিদ্বেষ নিয়ে অধরার উপর ঝাঁপিয়ে পড়েছে। অধরা বলল, প্লিজ আপনার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। রাজ বলল, তোকে কি আমি জোর করে নিয়ে আসছি? এখনই চলে যা, তোকে আটকাবো না। এই দেখ দরজা খুলে দিলাম, চলে যা। তুই মনে রাখিস তোর বোন বাঁচবে না তো, তোর তো একটি মাত্র বোন, তাও নাকি হাসপাতালে। অধরা এবার রাজের হাতটা ছেড়ে দিল। রাজের অপেক্ষা করার শক্তি এখন অধরার নেই। রাজ এবার অধরার অসহায় চেহারা দেখে মুচকে আসলো। অধরার অসহায় চেহারাটা রাজের কাছে বড্ড বেশি ভালো লাগছে। মনে হচ্ছে সব সৌন্দর্য অধরার মুখে এসে ভর করেছে। রাজ নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অধরা চোখ বন্ধ করে আছে, মনে মনে আল্লাহকে ডাকছে। আল্লাহ ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারবে না। রাজ যখনই অধরার শাড়ি খুলতে যাবে এমন সময় বলল, রাজ আমার পিরিয়ড চলে, আপনাকে অনুরোধ করছি প্লিজ আজকের মতো আমাকে মুক্তি দিন। রাজ অধরার কথা শুনে তার উপর থেকে উঠে পড়ল আর রুম থেকে বের হয়ে গেল। রাজ চলে গেলেই অধরা কয়েক গ্লাস পানি খেয়ে নিল। ভয়ে তার গলাটা শুকিয়ে গিয়েছিল। রাতে আর অধরার ঘুম হলো না। সারা রাত এটা ওটা ভেবেই পার করে দিল। অধরা কোনো ক্রমেই বিশ্বাস হচ্ছে না রাজ এতটা নিচে নেমে গেছে। সে তো এমন ছিল না, কেন তার প্রতি এত অবিচার? এইদিকে পরের দিন অধরা কিচেনে রান্না করছে। এমন সময় কে যেন বারবার দরজায় নক করছে। অধরার দরজা খুলতেই দেখে জিন্স প্যান্ট পরনে, শার্ট পায়ে কেটস পরে দাঁড়িয়ে আছে। তার পিছনে মোটামুটি বয়স্ক একটা মহিলা দাঁড়িয়ে আছে। অধরা সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আপনারা কে? মেয়েটা সালামের উত্তর না দিয়েই বলল, এই মেয়ে কে তুমি, এই বাড়িতে কেন? অধরা বলল, এই বাড়ির বউ। তুমি কে আগে বলো। অধরার মুখে বউয়ের কথা শুনে মেয়েটা অনেকটা শক খেলো। না, এ হতে পারে না। মা দেখো এই মেয়েটা কি বলছে। এই মেয়ে কি সব আবল তাবল বলছো, তুমি কে বলো। অধরা বলল, কেন আবার, আমি এই বাড়ির বউ। হঠাৎ পিছন থেকে রাজ বলল, কে এসেছে? অধরা কিছু বলল না। রাজ দরজার দিকে তাকাতেই চমকে গেল। খালামুনি, রিমা, তোরা একটাবার ফোন করে তো আসতে পারতি। রিমা বলল, রাজ তুমি কোনো কথা বলবে না, তার আগে বলো এই মেয়েকে। আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিলে, করতে পারলে এটা? তুমি এক প্রকার প্রতারক। রাজ বলল, রিমা কি বলছে এসব? কক্সবাজারে বেড়াতে গিয়ে কি মাথাটা নষ্ট করে আসলে? রিমা বলল, আরে এই মেয়ে দরজা খুলেই তো বলল সে তোমার বউ। রাজ বলল, আরে বউ না, বাড়িতে কাজের মেয়ে নেই, তাই ভাবলাম একটা কাজের মেয়ে রেখে দিই। তোমরা বাইরে কেন? খালামণি ভিতরে আসো। রিমা ঘরে ঢুকতে সময় অধরার পায়ে পাড়া দিয়ে বলল, সরি কাজের বুয়া। অধরা কিছু বলল না, শুধু রাজের দিকে তাকালো। এইদিকে রুমে এসে রিমাকে ওর মা রামেলা বলল, রিমা মেয়েটার হাব ভাব ভালো মনে হচ্ছে না, এটাকে বাড়ি থেকে তাড়াতে হবে। রিমা বলল, আরে মা চিন্তা করো না, এটাকে তাড়ানো আমার 1-2 ব্যাপার। রাজ এইদিকে খুঁজতে খুঁজতে অধরাকে কিচেনে পাই। অধরাকে দেখেই বলে, এই রান্না কি শেষ? অধরা বলে, শেষ। রাজ বলে, তাহলে শোন, এই নে বাজারের লিস্ট, বাজারগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসবি। অধরা রাজকে কি বলবে বুঝতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজ বলল, এই কি হলো, কথা বুঝিস না? এই নে লিস্ট, এই নে টাকা, আর শোন ওই দিনের মতো বাজারে গিয়ে আবার কাস্টমার খুঁজিস না। অধরা রাজের হাত থেকে বাজারের লিস্ট নিয়ে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে। বাজার করে যখন বাসায় ফিরবে এমন সময় রাস্তায় দোকানের পাশে দাঁড়ানো কয়েকটা ছেলে অধরাকে বাজে কথা বলছিল। রাজ দোকানে বসে চা খাচ্ছিল, তবুও কিছু বলল না। একটা ছেলে তো সরাসরি পথ আটকে বলল, কিরে ললনা, আগে তো দেখিনি, আর কি করছো? এত সুন্দর শরীরটাকে কষ্ট দিচ্ছ? দাও দাও, তোমার বাজারগুলো আমাকে দাও, বিনিময়ে তুমি আমাকে একটু আলাদা সময় দিলেই হবে। অধরা এবার চুপ থাকতে পারলো না, কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় দেওয়ার পরপরই ছেলেটা অধরার হাতটা ধরে ফেলে। অধরার চেষ্টা করেও ছাড়াতে পারছে না। এমন সময় একটা ছেলে বাইকে করে এসে অধরার সামনে এসে দাঁড়ায়।
ছেলেগুলো বাইকওয়ালা ছেলেটাকে দেখে দৌড়ে পালায়। অধরা বাজার নিয়ে বাসায় এসে পড়ে। সন্ধ্যাবেলা রাজ বাসায় এসে বলল, রিমা আজ বাসায় পার্টি হবে, আমার বন্ধু বান্ধব আসবে। আর এই যে তুই যা যা রান্না করতে বলেছি সব রান্না করবি। এইদিকে অধরা আগে কোনোদিন রান্না করেনি, এখানে এসে রান্না করতে হচ্ছে। আজ রান্না করতে গিয়ে গরম তেলের ছিটা হাতে এসে লাগে, সাথে সাথে ফুসকা পড়ে যায়, তবুও কাউকে কিছু বলেনি। সন্ধ্যাবেলায় রাজের সব বন্ধু এসে যায়, সবাই যে যার মতো ড্রিঙ্কস নিচ্ছে। রিমা ডান্স করছে রাজের সাথে। অধরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই রাজের এক বন্ধু রিপাত বলল, ও বেবি ইউ আর সো হট, প্লিজ জয়েন দ্য ডান্স পার্টনার। কথাটা বলেই অধরার হাত ধরে। অধরার সাথে সাথে রিফাতের গালে চোর বসিয়ে দেয়। সারা বাড়ি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। রাজ এসে অধরাকে বলে, কি হয়েছে, ডান্সই তো করতে চেয়েছে, বেড শেয়ার তো করতে বলে নাই। অধরা বলল, রাজ ছি, আপনি একটা অমানুষ, এইসব বলতে মুখে আটকায় না। আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর, তাই বলে আপনার বন্ধু যা বলবে তাই করতে হবে? আমি আপনার সাথে চুক্তি করেছি। রাজ বলল, চুপ কর, এইসব বলতে লজ্জা করে না? রিফাত তুই একে রুমে নিয়ে যা তো, যা ইচ্ছা কর, দেখি দিমাগ কত। তো এভরিওয়ান, রাজ অধরার সাথে এরকম কেন করছে তা জানতে গল্পের সাথেই থাকুন। আর গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।